রূপপুর রাজ্যে বাস করত একজন কৃপণ রাজা। সে এতটাই কৃপণ ছিল যে তার রাজ্যের সবাই তাকে কৃপণ রাজা বলেই জানতো। একদিন রাজামশাই তার নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। তখন রাজামশাইয়ের কাছে মন্ত্রী আসে। রাজামশাই, রাজামশাই, আমি তো বহুকাল যাবৎ আপনার এখানে কাজ করছি। অনেক দিন তো হলো আপনি আমার বেতন বাড়িয়ে দেন না। এবার আপনি দয়া করে আমার বেতনটা বাড়িয়ে দিন। এই কয়টা টাকা বেতন নিয়ে তো আমার চলেই না। আহা মন্ত্রী, আমার বেতন বাড়ানোর কথা বলছো কেন? এমনিতেই তো তোমাকে আমি প্রতি মাসে 10টি করে মোহর দিচ্ছি। আর তাছাড়া তুমি যে রাজ্যের মন্ত্রী, এই বিষয় নিয়ে তোমাকে যে গর্ব করা উচিত। তুমি মন্ত্রী হওয়ার কারণে দেখো এই রাজ্যের সবাই তোমাকে কত সম্মান করে। এটা কি তোমার জন্য বেতনের থেকেও অনেক দামি না? তুমি বেতন বাড়ানোর কথা বলো। হ্যাঁ রাজামশাই, আমি মন্ত্রী হওয়াতে এই রাজ্যে আমার অনেক সম্মান, কিন্তু যদি আমি আমার বেতন দিয়ে আমার সংসারটা সুখে শান্তিতে চালাতে না পারি, তাহলে আর সম্মান দিয়ে কি করব? দেখুন না রাজামশাই, যদি আমার বেতনটা বাড়িয়ে দেওয়া যায়। তখনই রাজামশাইয়ের কক্ষে রাজকন্যা চলে আসে। বাবা, আমার যে তোমার কাছে একটা আবদার ছিল, তুমি কি সেটা পূরণ করবে? যদি আমার আবদার তুমি পূরণ করে দাও, তাহলে আমি তোমার কাছে আমার ইচ্ছাটার কথা বলতে পারি। হ্যাঁ মা, তুমি বলো কি চাও তুমি। আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। আর কেনই বা করব না বলো? তুমি যে আমার একমাত্র রাজকন্যা। তবে টাকা পয়সা খরচ করার ব্যাপারে বলো না মা। এমনিতে এবছর খাজনা তেমন একটা ওঠেনি, যার কারণে এবার রাজ্যের রাজকোষটা একেবারেই ফাঁকা হয়ে রয়েছে। তাছাড়া যদি অন্য কোনো বিষয়ে ইচ্ছা থাকে তাহলে তুমি তাই বলো, আমি তোমার ইচ্ছা পূরণ করে দেব। আচ্ছা বাবা, তুমি এমন কৃপণতা কেন করো? এই এত ধন সম্পদ তুমি কি করবে যদি আমার সামান্য একটা ইচ্ছাই পূরণ করতে না পারো? যাও, আমি এবার তোমার সাথে কথাই বলবো না, আর তোমার কাছেও কোনো কিছু আবদারও করব না। তুমি থাকো, আমি যাই। আহা মা, তুই আর রাগ করিস না। তুই বল, আমি তোর ইচ্ছা অবশ্যই পূরণ করব। তার জন্য আমার কোষাগার ফাঁকা হোক। তুই আর রাগ করে থাকিস না মা। এবার বল, তোর ইচ্ছাটা কি? আমি আমার ইচ্ছেটা অবশ্যই বলবো, কিন্তু তার আগে তোমাকে কথা দিতে হবে যে তুমি কখনো এরকম কৃপণতা করবে না। তুমি কি জানো, এই রাজ্যে সবাই তোমাকে কৃপণ রাজা বলে ডাকে। যখন লোকেরা এসব বলে তখন আমার এসব শুনে ভীষণ কষ্ট হয়। তুমি কি বুঝতে পারো না? তাই আমি চাই তোমার সব ধরনের কৃপণতা দূর করো তুমি। মা, আমি যে কৃপণ নই। আমি যা করছি আমি মনে করি এটা আমার সঞ্চয়। এটাকে তুমি কৃপণ বলো না মা। আমি জানি আমার রাজ্যের সব প্রজারা আমাকে কৃপণ বলে। এখন তুমিও আমাকে কৃপণ বলছো। আমি আমার ধন সম্পদগুলো কম খরচ করি, যাতে বিপদে আপদে আমার রাজ্যের প্রজাদের আমি সাহায্য করতে পারি। দুর্ভিক্ষের সময় যাতে আমি তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি, সেই কারণে আমি আমার ধন সম্পদগুলো সঞ্চয় করে থাকি। সে তুমি ঠিক কাজ করলেও সবাই তোমাকে কৃপণই বলবে, আর এই ধন সম্পদ কখনো মরে যাওয়ার পর নিয়েও যেতে পারবে না। তাই সেগুলো সঠিক ব্যবহার করাই আমাদের উচিত। কম ধন সম্পদ খরচ করলে তাকে কৃপণই বলে। তুমি এখন থেকে রাজ্যের সম্পদের যথাযথ ব্যবহার করবে। কথা দাও বাবা তুমি। হ্যাঁ মা, তুমি যেহেতু বলছো আমি তাহলে তাই করব। এখন থেকে আমি আর কখনো টাকা পয়সা খরচ করার ব্যাপারে এতটা কৃপণ হব না। এবার বলো, তুমি কি চাও? তোমার ইচ্ছা কি আমাকে খুলে বলো। আমি তোমার মনের ইচ্ছা অবশ্যই পূরণ করব। হ্যাঁ বাবা, আমার অনেক দিন ধরে ইচ্ছে যে আমি আমাদের রাজ্যের সব প্রজাদের কিছু বস্ত্র বিতরণ করব। তুমি এই রাজ্যের সকল প্রজাদের জন্য বস্ত্র বানানোর অনুমতি দাও। সে তো ভালো কথা। ঠিক আছে মা, আমি মন্ত্রী মশাইকে বলে দেবক্ষণ। ঠিক আছে বাবা, আমি অনেক খুশি হয়েছি তুমি তোমার সকল কৃপণতা ছেড়ে আমার ইচ্ছে পূরণের জন্য রাজি হয়েছো। এ কথা বলে রাজকন্যা সেখান থেকে চলে যায়। মন্ত্রী মশাই, এতক্ষণ আমি যা বললাম তুমি তো তা শুনলে যে আমার মেয়ে কি চায়। তাই আর দেরি না করে এখনই তাঁতিদের বাড়িতে গিয়ে সবাইকে বলো যে রাজ্যের সব প্রজাদের জন্য বস্ত্র বানাতে। আপনি কোনো চিন্তা করবেন না রাজামশাই, আমি আজই বেরিয়ে পড়ব রাজ্যের সকল তাঁতিদের বাড়িতে যাওয়ার জন্য। এবার তাহলে আমি যাই মহারাজ।
গিয়ে দেখি রাজ্যের কোষাগার থেকে কিছু অর্থ করি নিয়ে আসি। হ্যাঁ মন্ত্রী, তুমি এখনই কোষাগারে গিয়ে তোমার প্রয়োজন মতো অর্থগুলো সেখান থেকে নিয়ে নাও। আর হ্যাঁ মন্ত্রী, আমি চাই তুমি আমার রাজকন্যার বিয়ের জন্য পাত্রের অনুসন্ধান করো, যার মনে কোনো লোভ থাকবে না এবং সে হবে একদম সৎ। তুমি যদি আমার রাজকন্যার জন্য এমন পাত্র খুঁজে এনে দিতে পারো, তাহলে আমি কথা দিলাম তোমার বেতন দ্বিগুণ করে দেব। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আপনি যেহেতু আমাকে আদেশ করেছেন সেহেতু আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। আর তাছাড়া আপনি তো আমার বেতন বাড়িয়ে দিতে চেয়েছেন মহারাজ, আর তাই তো আপনার এইটুকু কাজ কোনো কাজই না। এ কথা বলে মন্ত্রীমশাই সেখান থেকে চলে যায় আর রাজ্যের তাঁতিদের বাড়িতে গিয়ে গিয়ে সবাইকে খবর দিয়ে দেয় যেন রাজ্যের প্রজাদের জন্য বস্ত্র বানায় তারা। এরপর একদিন রাজ্যের প্রজারা বস্ত্র তৈরি করে রাজপ্রাসাদের সামনে এসে হাজির হয় আর রাজকন্যা নিজের হাতে সেই সব বস্ত্র নিয়ে প্রজাদের মধ্যে বিতরণ করে। বস্ত্র বিতরণ শেষে রাজকন্যা মহারাজকে বলে, বাবা, আমি আজ তোমার উপরে খুব খুশি হয়েছি যে তুমি তোমার সকল কৃপণতা ভুলে আমার ইচ্ছা পূরণ করেছো। সত্যি আমি অনেক খুশি, আর আমি চাই তুমি সব সময় এমনই থাকবে আর কখনো কোনোদিনও কৃপণতা করবে না। এ কথা বলে রাজকন্যা সেখান থেকে চলে যায়। মন্ত্রী, তোমার সৎ পাত্র খোঁজার কাজ কত দূর এগোলো? আমি চাই খুব দ্রুত আমার রাজকন্যাকে বিয়ে দিতে। তোমার 3টি প্রক্রিয়ার একটিও যাচাই করে দেখেছো কি? হ্যাঁ মহারাজ, আমি তো আপনাকে বলেছিলাম যে পাত্র খোঁজার জন্য 3টি প্রক্রিয়া আছে, তবে এখন আমি আমার কাজটি শুরু করিনি। আমি আজ রাতেই বেরিয়ে পড়ব সৎ পাত্র খোঁজার জন্য আমার প্রথম প্রক্রিয়াটি যাচাই করতে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি 3 দিনের মাথায় আপনাকে সুখবর এনে দেব মহারাজ। আমি তাহলে তোমার জবাবের অপেক্ষায় থাকলাম মন্ত্রী। তুমি আজ রাতেই তাহলে তোমার 3টি প্রক্রিয়া প্রথমটি যাচাই করে দেখো। মহারাজ, আমার এই 3টি প্রক্রিয়া যথাভাবেই সম্পূর্ণ করার জন্য কিছু অর্থের প্রয়োজন। আপনি যদি আমাকে কিছু অর্থ দিতেন তাহলে আমার প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করার কাজটি নির্ভুলভাবে হতো। তোমার যত অর্থের প্রয়োজন তুমি রাজকোষাগার থেকে নিয়ে নিও, তবে তুমি আমার মেয়ের জন্য একটা সৎ পাত্র খুঁজে দাও। এরপর মন্ত্রী সেখান থেকে চলে যায় এবং প্রথম প্রক্রিয়াটি শুরু করার জন্য গ্রামের সকল বিয়ের বয়সী ছেলেদের ঘরের সামনে ইচ্ছে করে কিছু স্বর্ণমোহর রেখে আসে। সে সকালবেলা গিয়ে দেখে গ্রামের অধিকাংশ বিয়ের বয়সী ছেলেরাই তাদের ঘরের সামনে থাকা স্বর্ণমোহরগুলো নিয়ে যায়, আর 4 জন মাত্র মোহরগুলো নেয়নি। আর তাই সে রাজদরবারে ফিরে আসে আর মহারাজকে বলে, মহারাজ, আমি আপনার পাত্র নির্বাচনের প্রথম প্রক্রিয়াটি যাচাই করে দেখেছি। সেখান থেকে 4 জন মাত্র আমার পাত্র নির্বাচন প্রক্রিয়া টিকে আছে, আর বাদবাকি সকলেই ব্যর্থ হয়েছে। কালকে আমি যাব আমার দ্বিতীয় প্রক্রিয়াটি যাচাই করার জন্য। আমার দ্বিতীয় প্রক্রিয়াটি হলো আমি ওই 4 জন পাত্রের বাড়ির সামনে 2টি করে ঘোড়া দিয়ে আসব। দেখব কেউ কি ঘোড়াটি রাজ দরবারে ফিরিয়ে দিয়ে যায় কিনা। তাহলে তুমি তোমার দ্বিতীয় প্রক্রিয়ার কাজ শুরু করে দাও। আমাদের রাজ ঘোড়াশাল থেকে দামি ঘোড়াগুলো নিয়ে যাও, যাতে তারা লোভ সামলাতে না পারে। হ্যাঁ মহারাজ, আমিও সেটাই ভাবছি। যাই তাহলে, আর দেরি না করে এখনই আমি আমার দ্বিতীয় প্রক্রিয়াটি করার প্রস্তুতি নেই। এরপর মন্ত্রী তার দ্বিতীয় প্রক্রিয়া অনুযায়ী ওই 4 জন পাত্রের বাড়ির সামনে 2টি করে দামি ঘোড়া বেঁধে দিয়ে আসে। পরদিন সকালে 2 জন রাজদরবারে ঘোড়াগুলো ফিরিয়ে দিতে আসে আর বাদ বাকি 2 জন ঘোড়াগুলো নিয়ে নেয়। আর সে মহারাজের কাছে যায়। মন্ত্রীমশাই তার করা প্রক্রিয়া দ্বিতীয় পর্যায়ে 2 জন পাত্রের কথা বলে। মন্ত্রীমশাইয়ের কথা শুনে মহারাজ অনেক খুশি হয়। এরপর মন্ত্রীর তৃতীয় প্রক্রিয়াটি ছিল ভিক্ষুক সেজে পাত্র 2 জনের বাড়িতে গিয়ে তাদের কাছে সাহায্য চাওয়া। বাবা, আমাকে কিছু খেতে দেবে? আমি 3 দিন যাবৎ কিছু খাইনি। আমি যে বড় অসহায়। তুমি যদি আমাকে কিছু খেতে দিতে তাহলে সেটা খেয়ে আমি জীবন বাঁচাতাম।
আমি তোমাকে চিনি না, জানি না। আমি তোমাকে কেন সাহায্য করতে যাব? এখান থেকে চলে যাও। আমি তোমার সাহায্য করতে পারবো না। গিয়ে অন্য কারো কাছে সাহায্য চাও। আমি তোমাকে সাহায্য করার জন্য এখানে বসে নেই। বাবা, তুমি আমাকে সাহায্য করলে এতে তোমার উপকার। তোমাকে সাহায্য করে আমার কি বা এমন উপকার হবে? আমার কোনো প্রকার উপকৃত হওয়ার দরকার নেই। তুমি এখন এখান থেকে চলে যাও। মন্ত্রী মশাই প্রথম পাত্রের কথা শুনে সেখান থেকে চলে যায় এবং সে দ্বিতীয় পাত্রের কাছে যায়। বাবা, আমাকে কিছু খেতে দেবে? আমি 3 দিন যাবত কিছু খাইনি। আমি যে বড় অসহায়। তুমি যদি আমাকে কিছু খেতে দিতে তাহলে সেটা খেয়ে আমার জীবন বাঁচাতাম। হ্যাঁ, আমি আপনাকে অবশ্যই সাহায্য করব বৃদ্ধ বাবা। আপনি আসুন, আমার এই ভাঙা বাড়ির ভিতরে আসুন। আমি যা পারি আপনাকে খেতে দেওয়ার চেষ্টা করব। এ কথা বলে দ্বিতীয় পাত্রটি ছদ্মবেশী মন্ত্রীর জন্য খাবার নিয়ে আসে। খাবারটি এনে মন্ত্রী মশাইয়ের হাতে দিতেই মন্ত্রী মশাই বলে ওঠেন, আমাকে আর খেতে দিতে হবে না। তোমার জন্য একটা সুখবর আছে। তুমি আমার নেওয়া 3টি পরীক্ষার মধ্যে 3টি পরীক্ষাতেই উত্তীর্ণ হয়েছো। তুমি তোমার উপহার নেওয়ার জন্য কালকে সকালে রাজ দরবারে চলে আসবে। 3টি পরীক্ষা? সেটা আবার কখন নিলেন? আমি তো ওই বিষয়ে কোনো কিছু জানি না। আর উপহার, সেটাই বা কিসের জন্য? আর আপনি বা কে? আপনি তো বললেন আপনি 3 দিন ধরে কিছু খান না। এখন আমি আপনাকে যখন খাবার দিতে গেলাম তখন আপনি সেগুলো নিলেন না। উল্টো আমাকে বললেন আমি নাকি আপনার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এবং আপনি আমাকে তার জন্য পুরস্কৃত করবেন। এটা আবার কেমন কথা? তোমাকে এত কিছু বুঝতে হবে না। তুমি কাল সকালে রাজ দরবারে চলে এসো। এ কথা বলে মন্ত্রী মশাই সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা সেই পাত্রটি রাজদরবারে এসে উপস্থিত হয়। তুমি আমার মন্ত্রীর নেয়া 3টি পরীক্ষার মধ্যে 3টি পরীক্ষাতেই উত্তীর্ণ হয়েছো। তাই তোমার উপহার হিসাবে আমি আমার কন্যাকে তোমার সাথে বিবাহ দিতে চাই। তুমি কি আমার দেওয়া উপহারটি গ্রহণ করবে? হ্যাঁ মহারাজ, আমি আপনার উপহারটি গ্রহণ করলাম। তবে রাজকন্যার সাথে বিবাহ আমার মতো এমন গরিব ছেলের, এটা তো কেমন ব্যাপার হয়ে যায়। এতে লোকে কি বলবে? লোকে কি বলবে সেটা আমার জানার বিষয় না। তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে তুমি তার জন্য পুরস্কৃত হচ্ছ। তুমি আমার রাজকন্যাকে বিয়ে করে আমার এই রাজ দরবারে থেকে যেতে পারবে। হ্যাঁ মহারাজ, আমি আপনার আদেশ অবশ্যই মানব এবং রাজকন্যাকে বিবাহ করব। এরপর রাজামশাই সেই পাত্রটির সাথে রাজকন্যার বিয়ে দিয়ে দেয় এবং রাজকন্যা সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। আর রাজামশাই কখনো কোনোদিনও কারোর সাথে আর কৃপণতা করেনি। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।